হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু জিকে ওয়ার্ল্ড। আমি তোমাদের জন্য যে আরপিএফ কনস্টেবল এবং এসআইয়ের প্র্যাকটিস সেট এবং ক্লাস দেওয়া শুরু করেছিলাম, আজকে আমরা তার 23 নম্বর ক্লাসটি দেখে নেব। যারা আগের দিনের ক্লাসগুলো দেখোনি অবশ্যই দেখে নিও। চ্যানেলে গেলে তোমরা পেয়ে যাবে, প্লেলিস্ট বানানো আছে আলাদা করে। ডেসক্রিপশনেও আমি লিঙ্ক দিয়ে রাখি। এখানে টোটাল 40টা প্রশ্ন আছে, তো তার মধ্যে তোমরা নিজেরা কতগুলো করতে পারছো সেটাও দেখবে এবং ভিডিও শেষে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। তো দেখে নাও আজকের এই সেটির প্রথম প্রশ্ন কী বলা হয়েছে। নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কাকে ভারতীয় ইতিহাসের প্রথম সাম্রাজ্য নির্মাতা বলা হয়? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। তোমরা নিজেরা অপশানগুলো পড়বে, পারছো কি দেখবে। আমি শুধু সঠিক অ্যান্সারটি এখানে তোমাদের বলে দেবো। তো এটি যেটি রাইট অ্যান্সার হয়ে যাবে সেটি হচ্ছে মহাপদ্মনন্দ হয়ে যাবে তোমাদের এটি সঠিক অ্যান্সার। এই অপশান হয়ে যাবে এটি তোমাদের রাইট অ্যান্সার। ইনি ছিলেন নন্দ বংশের প্রতিষ্ঠাতা, ঠিক আছে, এটা তোমরা মনে রেখে দেবে। এবং এনার যে নামগুলো আরও অন্যান্য আছে সেগুলো হচ্ছে একরাট, দ্বিতীয় পরশুরাম, এই নামেও এনাকে ডাকা হয়। এগুলোও পরীক্ষায় আসে, তোমরা পারলে মনে রাখার চেষ্টা করো। তো 2 নম্বর প্রশ্ন দেখো, বলা হয়েছে কি, বলা হয়েছে নিম্নলিখিত কোন স্থানে জৈন ধর্মের দিলওয়ারা মন্দিরগুলি অবস্থিত? তো এটি রাইট অ্যান্সার কী হবে? নিম্নলিখিত কোন স্থানে, তো রাইট অ্যান্সার কী হবে? জৈন ধর্মের দিলওয়ারা মন্দিরগুলি অবস্থিত। সঠিক অ্যান্সার হয়ে যাবে যেটি, সেটি হচ্ছে ডি অপশান, মাউন্ট আবু হয়ে যাবে তোমাদের এখানে এটির রাইট অ্যান্সার। নেক্সট দেখো 3 নম্বর প্রশ্ন, বলা হয়েছে নিচের কোন পাহাড়টি আসামে অবস্থিত? তো এটির অ্যান্সার কী হবে? নিচের কোন পাহাড়টি আসামে অবস্থিত? 4টি অপশানের মধ্যে সঠিক অ্যান্সার যেটি হবে সেটি হচ্ছে আসামে যে পাহাড়টি এই 4টি অপশানের মধ্যে অবস্থিত সেটি হয়ে যাবে ডি অপশান, কার্বি আংলং পাহাড় হয়ে যাবে এটি তোমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে, কার্বি আংলং পাহাড় এটি তোমাদের সঠিক উত্তর। দেখো জাভাদি পাহাড় এবং সেভারও পাহাড় যেটি আছে সেটি কোথায় অবস্থিত? না, এগুলি হচ্ছে তামিলনাড়ুতে অবস্থিত। ঠিক আছে, এগুলো পরীক্ষায় আসে অনেক সময়, তোমরা মনে রেখে দিও। তামিলনাড়ুতে এই দুটি পাহাড় অবস্থিত এবং আরাবল্লী পাহাড় যেটা রাজস্থানে অবস্থিত, আশা করি জানো তোমরা। নেক্সট দেখো 4 নম্বর প্রশ্ন, বলা হয়েছে কি, প্রথম শীতকালীন অলিম্পিক ড্যাশ সালে ফ্রান্সের চ্যামনিক্সে অনুষ্ঠিত হয়েছিল? তো এটি রাইট অ্যান্সার কী হবে? প্রথম শীতকালীন অলিম্পিক ড্যাশ সালে ফ্রান্সের চ্যামনিক্সে অনুষ্ঠিত হয়েছিল। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। রাইট অ্যান্সারটি কী হবে? সঠিক উত্তর হয়ে যাবে যেটি, সেটি হচ্ছে না 1924, এখানে এটি তোমাদের সঠিক উত্তর। ঠিক আছে, এই অপশান 1924 সালে প্রথম শীতকালীন অলিম্পিক অনুষ্ঠিত হয়েছিল, যেটি ফ্রান্সের চ্যামনিক্সে। নেক্সট দেখো 5 নম্বর প্রশ্ন, বলা হয়েছে জৈনদের ধর্মশাস্ত্রকে বলা হয় ড্যাশ? তো এটি রাইট অ্যান্সার কী হবে? জৈনদের ধর্মশাস্ত্রকে বলা হয় ড্যাশ। প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ, সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখো সবাই। তোমরা কতগুলো করতে পারলে অবশ্যই কমেন্টে জানাবে। যারা নতুন চ্যানেলে আসছো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং ভিডিওর পিডিএফ প্রয়োজন হলে তোমাদের আমাদের যে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে রাখি, সেখানে তোমরা জয়েন হয়ে নিও। অবশ্যই সেখানে আমি এটার পিডিএফ পোস্ট করে দেবো। এছাড়াও হোয়াটসঅ্যাপের আমাদের একটা গ্রুপ আছে, সেখানেও জয়েন হতে পারো তোমরা। তো দেখো এটি রাইট অ্যান্সার হয়ে যাবে যেটি, সেটি হচ্ছে জৈনদের ধর্মশাস্ত্রকে বলা হয় আগম বলা হয়ে থাকে। ঠিক আছে, এই অপশান এটি তোমাদের সঠিক অ্যান্সার। এরপরে দেখো 6 নম্বর প্রশ্ন, বলা হয়েছে কি, সর্বকনিষ্ঠ নোবেলজয়ী মহিলা হলেন ড্যাশ? তো এটি রাইট অ্যান্সার কী হবে? সর্বকনিষ্ঠ নোবেলজয়ী মহিলা কে? 4টি অপশানের মধ্যে সঠিক অ্যান্সার হয়ে যাবে যেটি, সেটি হচ্ছে সর্বকনিষ্ঠ নোবেলজয়ী মহিলা হয়ে যাবে মালালা ইউসুফজাই। এটি বি অপশান হয়ে যাবে তোমাদের এটির সঠিক অ্যান্সার। ঠিক আছে, বি অপশান। ইনি 17 বছর বয়সে 2014-তে নোবেল পুরস্কার পেয়েছিলেন শান্তিতে। তো ইনি হয়ে যাবেন সর্বকনিষ্ঠ নোবেলজয়ী মহিলা। ঠিক আছে, বি অপশান এটি তোমাদের সঠিক অ্যান্সার। এখানে দেখো মেরি কুরি এবং লিনাস পাউলিং যে দুটি অপশান আছে, দেখো এ অপশান এবং তোমাদের সি অপশান আছে, এনারা দুবার করে নোবেল পুরস্কার পেয়েছিলেন। এটা অনেক সময় পরীক্ষায় পড়ে যে নিম্নের কোন ব্যক্তি দুবার নোবেল পুরস্কার পেয়েছেন। এগুলো তোমরা মনে রাখার চেষ্টা করো যে মেরি কুরি এবং লিনাস পাউলিং দুবার নোবেল পুরস্কার পেয়েছিলেন। এবং এখানে দেখো আরেকটা প্রশ্ন হয়, যেটা হচ্ছে সর্বকনিষ্ঠ, যেটা তোমাদের নোবেলজয়ী মহিলা বলা হয়েছিল প্রশ্নটায়, যদি বলা হয় পুরুষকে, তখন হয়ে যাবে তোমাদের কিন্তু ডি অপশান উত্তর। ঠিক আছে, উইলিয়াম লরেন্স ব্যাগ হয়ে যাবে তখন কিন্তু তোমাদের সঠিক অ্যান্সার। ঠিক আছে, সর্বকনিষ্ঠ নোবেলজয়ী মহিলা মালালা ইউসুফজাই এবং সর্বকনিষ্ঠ নোবেলজয়ী যদি পুরুষ বলা হয় তখন কিন্তু ডি অপশান উইলিয়াম লরেন্স ব্যাগ হয়ে যাবে তোমাদের এটির তখন সঠিক উত্তর। নেক্সট দেখো 7 নম্বর প্রশ্ন, বলা হয়েছে কি, মহাবিশ্ব সংক্রান্ত অধ্যয়নকে কি বলা হয়? তো এটি রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার হয়ে যাবে যেটি মহাবিশ্ব সংক্রান্ত অধ্যয়নকে বলা হয় যেটি, সেটি হয়ে যাবে কিনা কসমোলজি। ঠিক আছে, সি অপশান এটি তোমাদের সঠিক উত্তর। কসমোলজি বলা হয়ে থাকে মহাবিশ্ব সংক্রান্ত অধ্যয়নকে। এরপরে দেখো 8 নম্বর প্রশ্ন। 8 নম্বর প্রশ্ন বলা হয়েছে অমৃতসর শহরটি কোন শিখ গুরু দ্বারা প্রতিষ্ঠা করেছিলেন? তো এটি রাইট অ্যান্সার কী হবে? অমৃতসর শহরটি কোন শিখ গুরু প্রতিষ্ঠা করেছিলেন? রাইট অ্যান্সার হয়ে যাবে যেটি, সেটি হচ্ছে কি তাহলে, না এই শিখ গুরু এই অমৃতসর শহরটি প্রতিষ্ঠা করেছিলেন উনি হয়ে যাবে না গুরু রামদাস। এখানে এটি তোমাদের সঠিক উত্তর। ঠিক আছে, সি অপশান গুরু রামদাস হয়ে যাবে এটির রাইট অ্যান্সার। এরপরে দেখো 9 নম্বর প্রশ্ন, বলা হয়েছে নিচের কোন দুটি গ্যাসের রাসায়নিক বিক্রিয়ার ফলে অ্যাসিড বৃষ্টি হয়? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নটি। নিচের কোন দুটি গ্যাসের রাসায়নিক বিক্রিয়ার ফলে অ্যাসিড বৃষ্টি হয়? তো সঠিক উত্তর হয়ে যাবে যেটি, সেটি হচ্ছে কি না 4টি অপশানের মধ্যে রাইট অ্যান্সার হয়ে যাবে সি অপশান তোমাদের এটি সঠিক উত্তর। ঠিক আছে, নাইট্রোজেন অক্সাইড এবং সালফার ডাইঅক্সাইডের বিক্রিয়ার ফলে অ্যাসিড বৃষ্টি হয়। সি অপশান এটি তোমাদের সঠিক উত্তর। এরপরে দেখো 10 নম্বর প্রশ্ন, বলা হয়েছে কি, সূর্যের সবচেয়ে বাইরের স্তরটি কি বলা হয়?
তো এটি রাইট অ্যান্সার কী হবে? সূর্যের সবচেয়ে বাইরের স্তরটিকে কী বলা হয়? সঠিক উত্তর হয়ে যাবে যেটি, সেটি হচ্ছে এ অপশান। এখানে তোমাদের এটি রাইট অ্যান্সার, করোনা বলা হয়ে থাকে। এ অপশান হয়ে যাবে এটি সঠিক উত্তর। এরপরে দেখো 11 নম্বর প্রশ্ন বলা হয়েছে সংবিধানের কোন অনুচ্ছেদে সংখ্যালঘুদের সুরক্ষার বিধান করা হয়েছে? তো এটির অ্যান্সার কী হবে? সংবিধানের কোন অনুচ্ছেদে এটি বলা হয়েছে? রাইট অ্যান্সার হয়ে যাবে যেটি, সেটি হচ্ছে বি অপশান। এটি তোমাদের সঠিক উত্তর, ধারা 30 হয়ে যাবে এটির রাইট অ্যান্সার। এরপরে দেখো 12 নম্বর প্রশ্ন বলা হয়েছে ফ্লুরোসেন্ট বাতিতে নিম্নের কি ব্যবহার করা হয়? তো এটি রাইট অ্যান্সার কী হবে? দেখো 4টি অপশান আছে, জলীয় বাষ্প, ক্লোরিন বাষ্প, ফ্লোরিন বাষ্প এবং ডি অপশানে আছে পারদ বাষ্প। তো রাইট অ্যান্সার যেটি হয়ে যাবে সেটি হচ্ছে এখানে ডি অপশান তোমাদের সঠিক উত্তর, পারদ বাষ্প এটির সঠিক অ্যান্সার। ফ্লুরোসেন্ট বাতিতে পারদ বাষ্প ব্যবহার করা হয়। এরপরে দেখো 13 নম্বর প্রশ্ন বলা হয়েছে হরপ্পা সভ্যতার নিম্নের কোথায় কাঠের নাঙলের নিদর্শন পাওয়া গেছে? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, বহু পরীক্ষায় আসে প্রশ্নটি। হরপ্পা সভ্যতার নিম্নের কোথায় কাঠের নাঙলের নিদর্শন পাওয়া গেছে? তো রাইট অ্যান্সার হয়ে যাবে যেটি, সেটি হচ্ছে কী তাহলে? সঠিক অ্যান্সার যেটি হবে সেটি হচ্ছে সি অপশান, তোমাদের এটি রাইট অ্যান্সার। ঠিক আছে, কালীবঙ্গানে পাওয়া গেছে কাঠের নাঙলের নিদর্শন। এরপরে দেখো 14 নম্বর প্রশ্ন বলা হয়েছে কি ডান্ডেলি বন্যপ্রাণী অভয়ারণ্য কোথায় অবস্থিত? তো এটি রাইট অ্যান্সার কী হবে? ডান্ডেলি বন্যপ্রাণী অভয়ারণ্যটি কোথায় অবস্থিত? রাইট অ্যান্সার হয়ে যাবে যেটি, সেটি হচ্ছে এটি অবস্থিত হয়ে যাবে তোমাদের কর্ণাটকে। ঠিক আছে, এ অপশান হয়ে যাবে এটি তোমাদের রাইট অ্যান্সার, কর্ণাটকে এটি অবস্থিত। এরপরে দেখো 15 নম্বর প্রশ্ন বলা হয়েছে বাক ও মত প্রকাশের স্বাধীনতার সাথে কোন মৌলিক অধিকারটি জড়িত? তো এটি রাইট অ্যান্সার কী হবে? বাক ও মত প্রকাশের স্বাধীনতার সাথে কোন মৌলিক অধিকারটি জড়িত? সঠিক অ্যান্সার হয়ে যাবে যেটি, সেটি হচ্ছে ধারা 19 হয়ে যাবে তোমাদের এটির সঠিক অ্যান্সার। ঠিক আছে, এ অপশান ধারা 19, এবং যদি আরও টিপে প্রশ্নটা আসে তাহলে হয়ে যাবে ধারা 19-এর উপধারা 1 হয়ে যাবে তোমাদের এটির সঠিক অ্যান্সার। ঠিক আছে, নেক্সট দেখো বলা হয়েছে কি 16 নম্বর প্রশ্নে কোন হরমোনের বেশি ক্ষরণে কুসিংজনিত রোগ হয়? এটি রাইট অ্যান্সার কী হবে? কোন হরমোনের অধিক ক্ষরণে কুসিংজনিত রোগ হয়? রাইট অ্যান্সার হয়ে যাবে যেটি, সেটি কি তাহলে? সঠিক অ্যান্সার এটি যেটি হবে সেটি হচ্ছে বি অপশান, তোমাদের এটি রাইট অ্যান্সার। ঠিক আছে, অ্যাডিনো কর্টিকোট্রপিক হরমোনের অধিক ক্ষরণে কুসিংজনিত রোগ হয়। এরপরে দেখো 17 নম্বর প্রশ্ন বলা হয়েছে মধ্যপ্রদেশের বিদিশার কাছে বেসনগড়ে গুরুধ্বজ স্তম্ভ কে নির্মাণ করেন? তো এটি রাইট অ্যান্সার কী হয়ে যাবে? গুরুধ্বজ স্তম্ভ কে নির্মাণ করেছিলেন মধ্যপ্রদেশের বিদিশার কাছে বেসনগড়ে? রাইট অ্যান্সার হয়ে যাবে যেটি, সেটি হচ্ছে কি না ডি অপশান, তোমাদের এটি রাইট অ্যান্সার। ঠিক আছে, হেলিওডোরাস এটি নির্মাণ করেছিলেন। ডি অপশান এটি তোমাদের সঠিক উত্তর। এরপরে দেখো 18 নম্বর প্রশ্ন বলা হয়েছে মাথুরি নৃত্য। মাথুরি নৃত্য ভারতের কোন রাজ্যে দেখা যায়? তো এটি রাইট অ্যান্সার কী হবে? মাথুরি নৃত্য ভারতের কোন রাজ্যে দেখা যায়? সঠিক অ্যান্সার কী হবে? এই ধরনের নৃত্যগুলো তোমাদের একটা পরীক্ষায় এসে অবশ্যই থাকবে, তাই তোমরা একটু ভালো করে টপিকটা করে নিও। আমি তোমাদের একটা সম্পূর্ণ ভিডিও দিয়ে দেবো, তো সেখানে তোমরা সব নৃত্যগুলো পেয়ে যাবে। তো এখানে যেটি রাইট অ্যান্সার হয়ে যাবে সেটা হচ্ছে তেলেঙ্গানায় এটি দেখতে পাওয়া যায়। ঠিক আছে, বি অপশান তেলেঙ্গানা হয়ে যাবে তোমাদের এটির সঠিক উত্তর। তোমরা অনেকেই জিআইয়ের ক্লাসের জন্য বলছো, তো সেটা মোটামুটি তৈরি করা হয়ে গেছে। আজকালের মধ্যে থেকেই তোমরা পেয়ে যাবে ডেলি জিআই এবং ম্যাথের ক্লাস। ঠিক আছে, অবশ্যই চ্যানেলটি ফলো রাখো তোমরা। তো দেখো 19 নম্বর প্রশ্ন বলা হয়েছে বিশ্ব ক্যান্সার দিবস কবে পালন করা হয়? তো এটি রাইট অ্যান্সার কী হবে? বিশ্ব ক্যান্সার দিবস কবে পালন করা হয়? সঠিক অ্যান্সার হয়ে যাবে যেটি, সেটি হচ্ছে কবে না সি অপশান, তোমাদের এটি রাইট অ্যান্সার 4 ফেব্রুয়ারি বিশ্ব ক্যান্সার দিবস পালন করা হয়ে থাকে। নেক্সট দেখো 20 নম্বর প্রশ্ন বলা হয়েছে ভারতের কয়টি রাজ্যের সঙ্গে বাংলাদেশের সীমানা স্পর্শ করেছে? তো এটি রাইট অ্যান্সার কী হবে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নটি, ভারতের কয়টি রাজ্যের সঙ্গে বাংলাদেশের সীমানা স্পর্শ করেছে? তো রাইট অ্যান্সার হয়ে যাবে যেটি, সেটি হচ্ছে কী তাহলে? এ অপশান 5টি রাজ্যের সাথে বাংলাদেশের সীমানা স্পর্শ করেছে। এখানে তোমাদের এ অপশান হয়ে যাবে এটি তোমাদের সঠিক অ্যান্সার। রাজ্যগুলি হচ্ছে তোমাদের পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, মেঘালয়, মিজোরাম এবং আসাম। ঠিক আছে, এই কটা রাজ্য হয়ে যাবে তোমাদের মানে বাংলাদেশের সঙ্গে সীমানা স্পর্শ করেছে, এবং সবচেয়ে বেশি যে রাজ্যটি হয়ে যাবে সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ হয়ে যাবে তোমাদের সেটি সঠিক অ্যান্সার। ঠিক আছে, পশ্চিমবঙ্গ হচ্ছে সবথেকে বেশি সীমানা স্পর্শ করেছে তো এই 5টি রাজ্যের মধ্যে। ঠিক আছে, নেক্সট দেখো 21 নম্বর প্রশ্ন বলা হয়েছে স্বাধীন ভারতের প্রথম প্রতিরক্ষা মন্ত্রী কে ছিলেন? তো এটি রাইট অ্যান্সার কী হবে? স্বাধীন ভারতের প্রথম প্রতিরক্ষা মন্ত্রী কে ছিলেন? তো রাইট অ্যান্সার হয়ে যাবে যেটি, সেটি হচ্ছে সি অপশান, তোমাদের এটি রাইট অ্যান্সার। ঠিক আছে, সর্দার বল্লভ সিং হয়ে যাবে এটি তোমাদের সঠিক উত্তর। নেক্সট দেখো 22 নম্বর প্রশ্ন, সেটগুলি ভালো লাগলে অবশ্যই তোমরা একটা লাইক করে দিও, সম্পূর্ণ ভিডিওটি দেখবে এবং কত পাচ্ছ তোমরা সেটাও আমাকে জানাবে। ডেলি তোমরা আমাদের চ্যানেলটি ফলো রাখবে, এখানে ডেলি ক্লাস তোমরা পাবে সামনের পরীক্ষায়, যেগুলো তোমাদের অনেকটা হেল্প করবে। দেখো বলা হয়েছে কি উত্তর পূর্ব ভারতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? তো এটি রাইট অ্যান্সার কী হবে? উত্তর পূর্ব ভারতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি?
রাইট অ্যান্সার হয়ে যাবে যেটি সেটি হচ্ছে কিনা দাফা বোম হয়ে যাবে, এটি তোমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে, এ অপশান দাফা বোম হয়ে যাবে উত্তর পূর্ব ভারতের সর্বোচ্চ শৃঙ্গ। এটি অবস্থিত অরুণাচল প্রদেশে, এটি মিসমি পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ। ঠিক আছে, উত্তর পূর্ব ভারতের সর্বোচ্চ শৃঙ্গের নাম হয়ে যাবে দাফা বোম এবং এটি হচ্ছে মিসমি পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ। এটাও তোমরা মনে রেখে দেবো, যেটা অরুণাচল প্রদেশে অবস্থিত। ঠিক আছে, নেক্সট দেখো বলা হয়েছে 23 নম্বর প্রশ্ন কি, ইলেকট্রিক বাল্বের ফিলামেন্ট কী দিয়ে তৈরি হয়? তো এটি রাইট অ্যান্সার কী হবে? খুবই সহজ একটা প্রশ্ন, ইলেকট্রিক বাল্বের ফিলামেন্ট কী দিয়ে তৈরি হয়? রাইট অ্যান্সার হয়ে যাবে যেটি সেটি হচ্ছে এটি টাংস্টেন দিয়ে তৈরি হয়, সি অপশান এটি তোমাদের সঠিক অ্যান্সার। এরপরে দেখো 24 নম্বর প্রশ্ন, বলা হয়েছে কোন রাজ্যকে দেবতাদের বাসভূমি বলা হয়? তো এটি রাইট অ্যান্সার কী হবে? কোন রাজ্যকে দেবতাদের বাসভূমি বলা হয়? সঠিক উত্তর হয়ে যাবে যেটি সেটি হচ্ছে দেবতাদের বাসভূমি বলা হয়ে থাকে উত্তরাখণ্ডকে। ঠিক আছে, ডি অপশান উত্তরাখণ্ড হয়ে যাবে তোমাদের এটির সঠিক অ্যান্সার। এরপরে দেখো বলা হয়েছে মহানদী নিম্নের কোন স্থান থেকে উৎপত্তি লাভ করেছে? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, মহানদী নিম্নের কোন স্থান থেকে উৎপত্তি লাভ করেছে? সঠিক অ্যান্সারটি কী হয়ে যাবে? চারটি অপশানের মধ্যে রাইট অ্যান্সার হয়ে যাবে যেটি সেটি হচ্ছে ডি অপশান, এখানে তোমাদের রাইট অ্যান্সার দণ্ডকারণ্য থেকে উৎপত্তি লাভ করেছে। ছত্তিশগড়ের রায়পুর জেলার দণ্ডকারণ্যের উত্তর পাদদেশ থেকে মহানদী নদীটি উৎপত্তি লাভ করেছে। ঠিক আছে, নেক্সট দেখো 26 নম্বর প্রশ্ন, বলা হয়েছে পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান নিম্নলিখিতগুলির মধ্যে কার দ্বারা মনোনীত হয়? তো এটি রাইট অ্যান্সার কী হবে? পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান নিম্নলিখিতগুলির মধ্যে কার দ্বারা মনোনীত হয়? সঠিক অ্যান্সার হয়ে যাবে যেটি সেটি হচ্ছে পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান লোকসভার স্পিকার দ্বারা মনোনীত হয়, বি অপশান এটি তোমাদের সঠিক অ্যান্সার। এরপরে দেখো 27 নম্বর প্রশ্ন, বলা হয়েছে মস্তিষ্কের গহ্বরে যে তরল থাকে তাকে কি বলে? তো এটি রাইট অ্যান্সার কী হবে? মস্তিষ্কের গহ্বরে যে তরল থাকে তাকে কি বলে? সঠিক অ্যান্সার হয়ে যাবে যেটি সেটি হচ্ছে সিএফএস, এ অপশান এটি তোমাদের রাইট অ্যান্সার, তাকে সিএসএফ বলা হয়, যেটি ফুল ফর্ম হচ্ছে সেরিব্রোস্পাইনাল ফ্লুইড। এরপরে দেখো 28 নম্বর প্রশ্ন, বলা হয়েছে ভারতের জাতীয় প্রতীকে সত্যমেব জয়তে কথাটি ড্যাশ থেকে সংগৃহীত। তো এটি রাইট অ্যান্সার কী হবে? এটি কোথা থেকে নেওয়া হয়েছে? সঠিক অ্যান্সার হয়ে যাবে যেটি সেটি হচ্ছে এ অপশান মুন্ডক উপনিষদ থেকে এটি নেওয়া হয়েছে। ঠিক আছে, নেক্সট দেখো 29 নম্বর প্রশ্ন, বলা হয়েছে আকবরের রাজত্বে নিচের কোন দুর্গটি নির্মিত হয়নি? কোন দুর্গটি নির্মিত হয়নি বলা হয়েছে? চারটি অপশানের মধ্যে কী হবে সঠিক অ্যান্সারটি? দিল্লির লালকেল্লা, আগ্রা দুর্গ, এলাহাবাদ দুর্গ, লাহোর বন্দর। তো চারটি অপশানের মধ্যে তোমরা অপশানগুলো পড়লেই বুঝতে পারবে। দেখো দিল্লির লালকেল্লা যেটি আছে সেটি আকবরের রাজত্বে নির্মিত হয়নি, এটি শাহজাহানের রাজত্বকালে নির্মিত হয়েছিল। নেক্সট দেখো 30 নম্বর প্রশ্ন, বলা হয়েছে নিচের কোন রাজ্যে ভোরমদেহ মন্দির অবস্থিত, যেখানে প্রতি বছর মার্চের শেষ সপ্তাহে ভোরামদেহ মহোৎসব পালিত হয়? তো এটি রাইট অ্যান্সার কী হবে? ভোরামদেহ যে মহোৎসবটি আছে সেটি পালিত হয় যে রাজ্যে, সেটি সঠিক উত্তর কী হবে? ডি অপশান ছত্তিশগড় হয়ে যাবে তোমাদের এটি সঠিক অ্যান্সার। ঠিক আছে, ছত্তিশগড়ে এটি পালিত হয়। এরপরে দেখো 31 নম্বর প্রশ্ন, বলা হয়েছে কি বুলগেরিয়ার মুদ্রার নাম হলো? খুবই সহজ একটা প্রশ্ন, এই ধরনের প্রশ্ন তোমরা পরীক্ষায় পাবে, একটা করে মুদ্রা এবং রাজধানী দেখবে তোমাদের পরীক্ষায় থাকবে। এটি সঠিক উত্তর হয়ে যাবে বুলগেরিয়ার মুদ্রার নাম হলো লেভ, এ অপশান এটি তোমাদের সঠিক অ্যান্সার। এবং বুলগেরিয়ার রাজধানীর নাম হচ্ছে কি তোমাদের সোফিয়া হয়ে যাবে তোমাদের সঠিক উত্তর। ঠিক আছে, রাজধানী হয়ে যাবে সোফিয়া, মুদ্রা হয়ে যাবে লেভ। নেক্সট দেখো 32 নম্বর প্রশ্ন, বলা হয়েছে লক্ষ্য সেন একজন বিখ্যাত ড্যাশ খেলোয়াড়। তো এটি রাইট অ্যান্সার কী হবে? লক্ষ্য সেন একজন বিখ্যাত ড্যাশ খেলোয়াড়। সঠিক উত্তরটি হয়ে যাবে যেটি সেটি হচ্ছে ইনি একজন বিখ্যাত ব্যাডমিন্টন খেলোয়াড়। ঠিক আছে, ডি অপশান এটি তোমাদের সঠিক উত্তর, ইনি একজন ব্যাডমিন্টন খেলোয়াড় হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার। এরপরে দেখো 33 নম্বর প্রশ্ন, বলা হচ্ছে ভারতীয় উপমহাদেশের পাঠোদ্ধার করা সর্বাপেক্ষা প্রাচীন লিপি কোনটি? তো এটি রাইট অ্যান্সার কী হবে? ভারতীয় উপমহাদেশে পাঠোদ্ধার করা সর্বাপেক্ষা প্রাচীন লিপি কোনটি? সঠিক উত্তর হয়ে যাবে যেটি সেটি হচ্ছে কিনা এ অপশান ব্রাহ্মী লিপি হয়ে যাবে তোমাদের এটির সঠিক অ্যান্সার। এরপরে দেখো 34 নম্বর প্রশ্ন, কী বলা হয়েছে? বলা হয়েছে রিপাবলিক গ্রন্থের রচয়িতা হলেন? তো চারটি অপশানের মধ্যে রাইট অ্যান্সারটি কী হবে? রিপাবলিক গ্রন্থের রচয়িতা কে? সঠিক অ্যান্সার হয়ে যাবে যেটি সেটি হচ্ছে রিপাবলিক গ্রন্থের রচয়িতা হয়ে যাবে প্লেটো, তোমাদের এখানে রাইট অ্যান্সার, ডি অপশান প্লেটো হয়ে যাবে এটি সঠিক উত্তর। এরপরে দেখো 35 নম্বর প্রশ্ন, বলা হয় যে সংবিধানের কোন তফসিলটি ইউনিয়ন এবং রাজ্যগুলির মধ্যে ক্ষমতা বন্টনের সাথে সম্পর্কিত? তো এটি রাইট অ্যান্সার কী হবে? সংবিধানের কোন তফসিলটি ইউনিয়ন এবং রাজ্যগুলির মধ্যে ক্ষমতা বন্টনের সাথে সম্পর্কিত? তো রাইট অ্যান্সার হয়ে যাবে যেটি সেটি হচ্ছে কী তাহলে? সঠিক অ্যান্সার এটি যেটি হবে সেটি এ অপশান তোমাদের রাইট অ্যান্সার, সপ্তম তপশিল হয়ে যাবে এটির সঠিক অ্যান্সার। এরপরে দেখো 36 নম্বর প্রশ্ন, বলা হয়েছে কার রাজত্বকালে ভগবান বুদ্ধ এবং মহাবীর উভয়ই পরলোক গমন করেছিলেন? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নটি, রাইট অ্যান্সার কী হবে?
কার রাজত্বকালে ভগবান বুদ্ধ ও মহাবীর উভয়ই পরলোক গমন করেছিলেন? সঠিক অ্যান্সার কী হবে? দেখো, মহাবীর পরলোক গমন করেন কত খ্রিস্টাব্দে? না 468 খ্রিস্টপূর্বাব্দে। ঠিক আছে, মহাবীর পরলোক গমন করেছিলেন 468 খ্রিস্টপূর্বাব্দে বিহারের পাবাপুরীতে। এটা তোমরা মনে রেখে দিও। এবং গৌতম বুদ্ধ পরলোক গমন করেছিলেন কত খ্রিস্টাব্দে? না 483 খ্রিস্টপূর্বাব্দে। কোথায়? না কুশীনগর হয়ে যাবে তোমাদের তখন সঠিক অ্যান্সার। ঠিক আছে, এগুলো পরীক্ষায় আসে, তোমরা পারলে মনে রেখে দিও বা নোট করে নিও খাতায়। এবং এই বুদ্ধ এবং মহাবীর উভয়ই পরলোক গমন করেছিলেন অজাতশত্রুর রাজত্বকালে। ঠিক আছে, বি অপশান হয়ে যাবে তোমাদের এটি রাইট অ্যান্সার। অজাতশত্রুর রাজত্বকালে এনারা দুজনাই পরলোক গমন করেন। অজাতশত্রু হর্ষঙ্ক বংশের রাজা ছিলেন, ইনি রাজত্ব করেছিলেন 492 থেকে 460 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত। ঠিক আছে, এটা হয়ে যাবে ইনার রাজত্বকালের সময়। তো এই সময় বুদ্ধ এবং মহাবীর উভয়ই পরলোক গমন করেছিলেন। নেক্সট দেখো 37 নম্বর প্রশ্ন, বলা হচ্ছে একটি রাজ্যের মন্ত্রী পরিষদের প্রধান কে? তো এটি রাইট অ্যান্সার কী হবে? একটি রাজ্যের মন্ত্রী পরিষদের প্রধান কে? সঠিক উত্তর হয়ে যাবে যেটি, সেটি হচ্ছে এ অপশান, মুখ্যমন্ত্রী হয়ে যাবে তোমাদের এটি। দেখো 38 নম্বর প্রশ্ন বলা হয়েছে কি বলা হয়েছে দেখো, চকপুরানা ভারতের কোন রাজ্যের একটি জনপ্রিয় চিত্রকলা? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নটি। চকপুরানা ভারতের কোন রাজ্যের একটি জনপ্রিয় চিত্রকলা? তো এটি রাইট অ্যান্সার হয়ে যাবে কি তাহলে? 4টি অপশানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে এটির, সেটি হচ্ছে এটি উত্তরপ্রদেশের একটি জনপ্রিয় চিত্রকলা, বি অপশান, এটি তোমাদের সঠিক অ্যান্সার। উত্তরপ্রদেশ হয়ে যাবে এটির রাইট অ্যান্সার। এরপরে দেখো 39 নম্বর প্রশ্ন বলা আছে সুরাজকুণ্ড হ্রদ নিচের কোন রাজ্যে অবস্থিত? খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নটিও। সুরাজকুণ্ড হ্রদ নিচের কোন রাজ্যে অবস্থিত? সঠিক অ্যান্সার হয়ে যাবে যেটি, সেটি হচ্ছে এটি সি অপশান, হরিয়ানাতে অবস্থিত এটি সুরাজকুণ্ড হ্রদটি। ঠিক আছে, নেক্সট দেখো, এবং আজকের এই সেটটির লাস্ট প্রশ্ন এটি। এই প্রশ্নটা তোমাদের জন্য থাকবে, এটি তোমরা কমেন্টে অ্যান্সার আমাকে জানাবে। প্রশ্নটি বলা হয়েছে দেখো, সংবিধানের কোন অনুচ্ছেদে অস্পৃশ্যতা বিলোপ করা হয়েছে? খুবই সহজ একটা প্রশ্ন, অবশ্যই তোমরা সবাই পারবে, অ্যান্সার দেওয়ার চেষ্টা করো। পরের পার্টে আমি বলে দেবো এটি অ্যান্সার, নাহলে কমেন্টে আমি জানিয়ে দেবো অ্যান্সারটি। সেটটি ভালো লাগলে অবশ্যই তোমরা একটা লাইক করে দিও। যারা নতুন আসছো চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। ডেলি তোমরা এই চ্যানেলে ক্লাস পেতে থাকবে, সামনের পরীক্ষা অনেকটা হেল্প করবে তোমাদের। জিআই এবং অঙ্কের ক্লাস 1-2 দিনের মধ্যেই আমি চালু করে দেবো। তো ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।